নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সেই সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে ভিজিলেন্সে চিঠি, 2023-এ স্বাস্থ্য দফতরের চিঠি ভিজিলেন্সে। তদন্ত চেয়ে চিঠি দেয় তখন হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। স্বাস্থ্য ভবনের কর্তার হস্তক্ষেপে তদন্ত বন্ধের অভিযোগ। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের থেকে একটু জানার চেষ্টা করব। অভিজিৎ, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, ভুরি ভুরি অভিযোগ, ঠিক কি অভিযোগ তখন ছিল এবং কেনই বা তদন্ত বন্ধ হলো? প্রিয়াঙ্কা, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ, একের পর এক দুর্নীতির পাহাড়ে ছিলেন এই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এবং তার বিরুদ্ধে এই হাসপাতালের ভেতরে একের পর এক বেআইনিভাবে এখানে নির্মাণ, একের পর এক খাবারের দোকান, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, পে অ্যান্ড ইউজ টয়লেট অর্থাৎ সুলভ শৌচালয় থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে তিনি কলেজ কাউন্সিল এবং স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে এখানে যেভাবে এইসব নির্মাণ করেছিলেন এবং বিভিন্ন টেন্ডার থেকে তিনি 20% কমিশন খেতেন, এমনটাও অভিযোগ ছিল। এমনকি চুক্তিভিত্তিক কর্মী যারা কন্ট্রাকচুয়াল স্টাফ তাদের নিয়োগের ক্ষেত্রেও পয়সা নিতেন বলে অভিযোগ। চিকিৎসকদেরকে মেডিকেল এডুকেশন যে ডক্টররা তাদের বদলির ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। টাকার বিনিময়ে তিনি হয় বদলি করতেন অথবা বদলি রুখে দিতেন, এবং এখানের বিভিন্ন ভেন্ডারদেরকে তিনি নিয়োগ করেছিলেন যারা তার সংস্রবে থাকত। এমনকি কোভিড ফান্ড, যে করোনার সময় যে বিপুল টাকা এসেছিল সেই টাকা দিয়ে বিলাসবহুল চেম্বার তৈরি করা, এখানে জিম তৈরি করা, তার সঙ্গে রেফ্রিজারেটর থেকে শুরু করে ডাইনিং টেবিল এগুলো কেনা, একের পর এক কেলেঙ্কারি। এবং এখানেই শেষ নয়, বায়োমেডিক্যাল ওয়েস্ট অর্থাৎ এই হাসপাতালের ব্যবহৃত যে গ্লাভ, সিরিঞ্জ থেকে শুরু করে মাস্ক, সেই সমস্ত কিছুই এখান থেকে বাংলাদেশে পাচার করা হতো, এমনটাও অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবং তৎকালীন যে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী, যিনি এই অভিযোগ করেছিলেন, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় এই অভিযোগ করার পরই। এবং স্বাস্থ্য ভবনে একেবারে অভিজিৎ, আমরা শুনবো প্রাক্তন ডেপুটি সুপার আরজি করেন আক্তার আলী 13ই আগস্টে কি বলেছিলেন। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে। উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। উনি একটা নিজের সাম্রাজ্য ওখানে তৈরি করে পুরো মেডিকেল মাফিয়া হিসাবে চালাতেন। সমস্ত ট্রান্সফার লিস্ট সব আরজি করে হয়, প্রমোশনের লিস্ট আরজি করে হয়। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম, আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম, ওনার কিছুই হলো না। রাজ্য মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা আছে কি উনি জাস্টিস করবেন। এই সন্দীপ ঘোষকে নিয়ে ঠিক 2023-এ স্বাস্থ্য দপ্তরের ভিজিলেন্সে চিঠি আমরা দেখলাম। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ রয়েছে, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সিবিআই টানা জিজ্ঞাসাবাদ করছেন, আর এবার সিটে জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ। সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে তৎপরতা, একাধিক অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের থেকে একবার জানার চেষ্টা করবো। সোমরাজ, এবার সিটের জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ, অন্যদিকে আমরা দেখেছি ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, তাহলে আরো বিপাকে সন্দীপ ঘোষ। হ্যাঁ দেখো, একদমই তার কারণ গতকালই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটি এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। 4 জন আইপিএসকে নিয়ে সেই এসআইটি গঠন করা হয়েছে। সেই এসআইটি গঠন করার পরেই গতকাল গভীর রাত পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে ম্যারাথন বৈঠক চলে। মূলত এই স্বাস্থ্য দপ্তরে যিনি ভিজিলেন্সের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্তা, তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মোট 2টি অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছিল এই আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই 2টি অভিযোগে সারবক্ত, অর্থাৎ 2টি অভিযোগে ঠিক কি বলা হচ্ছে, যার মধ্যে একটি অভিযোগ রয়েছে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারের, তার যেমন অভিযোগ রয়েছে তেমনি টেন্ডার নিয়ে আরও একটি অভিযোগ রয়েছে। এই 2টি অভিযোগের মূল বিষয়বস্তু কি তা যেমন জানার জন্য গতকাল গভীর রাত পর্যন্ত সিটের 2 সদস্য তারা বৈঠক করেন। সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকের পর তারা সেই কপিগুলো নিয়ে আসে, অর্থাৎ অভিযোগের কপি
তারা নিয়ে এসেছেন এবং চলতি সপ্তাহে সিটের সদস্যরা তাকে ডাকতে চলেছেন, অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তারা ডাকতে চলেছেন। যে অভিযোগগুলি জমা পড়েছে সেই অভিযোগগুলি নিরিখে তার কি বয়ান রয়েছে, তার কি বক্তব্য রয়েছে তা যেমন জানতে চাওয়া হবে, তেমনি যারা অভিযোগ জানিয়েছিলেন তাদেরকেও ডাকা হবে। ফলত সব মিলিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলি জমা পড়েছে সেই অভিযোগগুলি নিয়েই মূলত তদন্ত করার কথা বলেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, বিশেষত 2021 সালের পরবর্তী যে অর্থনৈতিক অভিযোগগুলি এসছে। এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মূল দুটি অভিযোগ, যাকে কেন্দ্র করেই এই এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন হয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই তাকে ডাকা হবে এবং চলতি সপ্তাহেই তাকে ডাকা হবে। তুমি জানো আগামীকাল কলকাতা পুলিশ তাকে ডেকেছে এবং মনে করা হচ্ছে যে বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই তাকে এসআইটি টিম ডাকবে এবং তাকে ডেকে এই অভিযোগগুলি প্রেক্ষিতে তার কি অবস্থান তা জানতে চাওয়া হবে। স্বরাষ্ট্র দপ্তর 1 মাসের সময় দিয়েছে এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে এই 2021 সালের পর থেকে গোটা বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তার আগেই কার্যত ফলাফল দিতে চায়, অর্থাৎ এই তদন্তে কি বেরিয়ে এলো তার রিপোর্ট দিতে চায় এসআইটি এবং সেই কারণেই যথেষ্ট তৎপরতা এসআইটি সদস্যদের। একেবারেই আমরা দেখলাম একদিকে সন্দীপ ঘোষকে নিয়ে দফায় দফায় বৈঠকে এসআইটির সদস্যরা জিজ্ঞাসাবাদ করা হবে, অন্যদিকে লালবাজারে তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে। একদিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই এর, অন্যদিকে সিটের তরফ থেকে জিজ্ঞাসাবাদ, আর এসবের মধ্যেই এবার সন্দীপ ঘোষকে লালবাজারে তলব। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, তার মানে একদিকে যেমন সিবিআই জিজ্ঞাসাবাদ করছেন, অন্যদিকে এসআইটির সদস্যরা জিজ্ঞাসাবাদ করবেন, আর এবার লালবাজারেও তলব, কি কারণে? দেখো, আরজি করের যে ঘটনা, নির্যাতিতার নাম বলার জন্য সংবাদ মাধ্যমের সামনে তার ভিত্তিতে পুলিশ একটি সুমোটো কেস করে গতকালকে টালা থানায়, এবং সেই কেসের ভিত্তিতেই লালবাজারে আগামীকাল তলব করা হলো আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আগামীকাল বেলা 12টার সময় তাকে তলব করা হয়েছে। লালবাজার সূত্র থেকে খবর যে 72 বিএনএস অ্যাক্ট সেই ধারায় মামলা করা হয়েছে। মূলত নির্যাতিতার নাম তিনি সংবাদ মাধ্যমের সামনে কয়েকবার তিনি বলেছিলেন, কারণ এই যে ঘটনা, সেই ঘটনা যখন তিনি বর্ণনা যখন তিনি দিতে চান তখন বারবার করে তিনি নির্যাতিতার নাম বলেন, যেখানে যে পিএম রিপোর্ট বা অন্যান্য যে রিপোর্ট সেখানে উল্লেখ রয়েছে যে কি ঘটনা ঘটেছে, সেখানে ধর্ষণ এবং যেখানে খুনের মতো যে ঘটনা, সেই ঘটনায় কি করে তিনি নাম বললেন, কারণ সুপ্রিম কোর্টের রুলস অনুযায়ী যে কোনো ধর্ষিতা বা কোনো নির্যাতিতার নাম কিন্তু বলা যায় না, সেটা কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু পানিশমেন্ট রয়েছে। এবং এই 72 বিএনএস অ্যাক্টে ইতিমধ্যেই লালবাজার তারা একটি মামলা রুজু করেছে টালা থানায়, এবং তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল তাকে তলব করা হয়েছে। একদিকে তুমি দেখতেই পাচ্ছ গত 5 দিন ধরে, আজকে ধরে মোট 5 দিন পর্যন্ত কিন্তু সিবিআই এখন অব্দি জিজ্ঞাসা করছে সন্দীপ ঘোষকে, এবং অন্যদিকে এরই মাঝে আরো বেশি বিপাকে সন্দীপ ঘোষ, যেখানে কিনা লালবাজারে নির্যাতিতার নাম বলার জন্য, অর্থাৎ সংবাদ মাধ্যমে তার নাম বলার জন্য কিন্তু তাকে তলব করা হলো। এর পাশাপাশি আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখি, তার বিরুদ্ধে যে টেন্ডার যে দুর্নীতি হয়েছে সেইখানেও কিন্তু টালা থানা আজকে কমপ্লেন করেছে, অর্থাৎ এই যে স্বাস্থ্য ভবনে কিছুদিন আগে যে তার বিরুদ্ধে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মামলা হয়েছিল বা যে অভিযোগ হয়েছিল, তার ভিত্তিতে কিন্তু টালা থানায় বেশ কিছু তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। যেমন তোমাকে জানিয়ে রাখি যে 3টে অভিযোগ হয়েছে টালা থানায়। স্বাস্থ্য ভবনে যে টেন্ডার দুর্নীতি, সেই টেন্ডার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। একটা হয়েছে 2022 সালে, অপরটি হয়েছে 2023 সালে এবং আরেকটি হয়েছে 2022 সালে। এই 3টেতেই কিন্তু অভিযোগকারী তিনি অভিযোগ করেন স্বাস্থ্য ভবনে, তার ভিত্তিতে তার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির যে মামলা, সেটাও কিন্তু টালা থানাতে সেখানে এফআইআর হয়েছে। অর্থাৎ আরো বেশি কিন্তু বিপাকে পড়তে চলেছে সন্দীপ ঘোষ। একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অন্যদিকে লালবাজার অর্থাৎ কলকাতা পুলিশ, তারাও কিন্তু জোর কদমে, অর্থাৎ কিন্তু একেবারে বলা যায় যে দুদিক থেকে কিন্তু বিপদ। এবং সন্দীপ ঘোষকে আগামীকাল তলব করা হয়েছে শুধুমাত্র নির্যাতিতার নাম বলার জন্য। 72 বিএনএস অ্যাক্টে মামলা করা হয় এবং তার ভিত্তিতে লালবাজারে তলব। একেবারে